কিভাবে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে সেই বিষয়ে আমরা কথাবার্তা শুনবো। একই সঙ্গে ইস্যুতে লিগাল সাপোর্ট এবং অন্যান্য বিষয়ে আমাদেরকে বিভিন্নভাবে আলোচনা করবেন বাংলাদেশ পুলিশের এসপি মিসেস খালেদা। আমি অনুরোধ জানাচ্ছি আপনি একটু কষ্ট করে আপনি আসন গ্রহণ করুন, আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করবো। আমি অলরেডি আমাকে আসন পরিচয় করিয়ে দিয়েছে। আমি পুলিশ সুপার খালেদা, বর্তমানে বিবিএন হেডকোয়ার্টার্স উত্তরাতে কর্মরত আছি। এর আগে আমি আপনারা হয়তো নাম শুনেছেন, পুলিশ সার্ভিস সাপোর্ট ফর উইমেনের সাথে আমি 4.5 বছর কাজ করেছি, যেটা মূলত নারীদের সাইবার সহিংসতার বিষয়ে কাজ করে। আজকে যে টপিকসটা মিসইনফরমেশন অ্যাজ এ ক্যাটালিস্ট ফর আনরেস্ট, দ্য সোশ্যাল মিডিয়া ইমপ্যাক্ট ইন বাংলাদেশ, অত্যন্ত সময়োপযোগী একটা টপিক। তবে এই এত সাইবার এক্সপার্টদের ভিড়ে আমি আসলেই কনফিউজড যে এত সিএ একটা টপিক আপনাদের জন্য। আমি অনুরোধ করবো যে আমার এই আলোচনার মধ্যে যদি কখনো মনে হয় যে আমি কোনো কিছু স্কিপ করে গিয়েছি যা জানানো দরকার, অথবা আমি কোথাও কোনো ভুল কিছু বলে ফেলেছি, প্লিজ আমাকে একটু কারেক্ট করবেন এবং আমরা এই তথ্য আদান প্রদানের মাধ্যমে আজকে সেশনটা ইন্টারেক্টিভ করবো আশা করি। তো যে বিষয়গুলো আলোচনা করবো এটা আসলে আমরা সবাই জানি, এখানে অন্তত যারা বসে আছেন তারা সবাই জানেন, কিন্তু এই দরজার বাইরে গেলে সাধারণ মানুষ যাদের হাতে হাতে মোবাইল, স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া, তাদের জন্য এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। এবং এই মিসইনফরমেশন, যেখানে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠলেই যদি সোশ্যাল মিডিয়াটা ওপেন করি, মিসইনফরমেশনের যে পরিমাণ তথ্য ভান্ডার আমরা দেখতে পাই, সেটা থেকে যদি আমাদের বাংলাদেশকে আমরা বাঁচাতে চাই বা সোশ্যাল যে আনরেস্ট গুলো তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত ক্ষেত্রে একটা দায়িত্ব রয়েছে। তাই আমি আশা করবো যে আজকে আমরা আপনাদের কাছ থেকেও অনেক কিছু জানতে পারবো। যে পুলিশ, আমার মনে হয় আপনাদের কাছ থেকে, যে সাইবার এক্সপার্টদের কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে। সো হোয়াট ইজ দ্য মিসইনফরমেশন? যেটা সত্য নয় সেটাই মিথ্যা, তাই তো? কিন্তু মিসইনফরমেশনের ক্ষেত্রে যদি বলি যে বিষয়টা এমন অনেক তথ্য যেটা হয়তো সত্য ঘটনা কিন্তু একটু বাড়িয়ে বলা হয়েছে, সেটাও কিন্তু মিসইনফরমেশনের মধ্যে পড়ে। আর মিসইনফরমেশন যেগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব্যক্তি বা কোনো অর্গানাইজেশনকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিংবা সোশ্যাল বা ন্যাশনাল আনরেস্ট করার জন্য তৈরি করা হয়, সেটাকে ডিসইনফরমেশন বলা হচ্ছে। কিন্তু আমি মনে করি প্রতিটা মিসইনফরমেশন কোনো না কোনো ভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করছে। যে তথ্য হয়তো কোনো ধরনের সোশ্যাল আনরেস্ট আপনার কাছে মনে হচ্ছে তৈরি করবে না, কোনো খুব একটা থ্রেট না, কিন্তু সেই তথ্যটাও কিন্তু আপনার মনের মধ্যে একটা মিসলিডিং একটা ইনফরমেশন দিচ্ছে, আপনাকে ভুল বোঝাচ্ছে বা কোনো ব্যক্তি বা সংস্থার ব্যাপারে একটা নেতিবাচক মনোভাব তৈরি করছে। সুতরাং মিসইনফরমেশন আমার মতো সবসময় আমাদের জন্য ক্ষতিকারক। সো বিভিন্ন ধরনের মিসইনফরমেশন রয়েছে, যেটা আগেই বলেছি যে মিসইনফরমেশন হতে পারে যেটা সম্পূর্ণরূপে মিথ্যা, অথবা হতে পারে কিছুটা ম্যানিপুলেটেড, অথবা সত্য ঘটনা যেটা অন্য কোনো কন্টেন্ট দিয়ে, অন্য কোনো তথ্য দিয়ে একটু বাড়িয়ে বা রং করিয়ে বলা। এছাড়াও হয়েছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যেটা কিনা আপনি মানুষ বিশ্বাস করবে, তাদেরকে রেফার করে কোনো ধরনের তথ্য ছড়ানো। আমি উপরের এই ইয়েটা দিয়েছি, আমি যখন আপনাদের এই মিস ইনফরমেশন রিলেটেড তথ্যগুলো জন্য আমার পাওয়ার পয়েন্টটা তৈরি করার চেষ্টা করছিলাম, তখন এই উপরে এই ইয়েটা আমি স্ক্রিনশটটা নিলাম। এটা যেদিনের ঘটনা, এই দুঃখজনক ঘটনাটা যেদিন ঘটেছে ঠিক তার আগ দিয়ে আমি ডিসি লালবাগের সাথে কথা বলছিলাম, সে আমার ব্যাচমেট। তো সে বলছিল যে একটা ইনসিডেন্ট ঘটেছে, আমি ওখানে রাশ করে যাচ্ছি, তোমার কথা পরে শুনবো। কিন্তু আমি যখন পরেই আমি ফেসবুকে যখন দেখলাম এই খবরটা দেখলাম, সাথে সাথে আমার মনে হলো যে এরা তো এখনো মানে জায়গায় পৌঁছায়নি, এই ইয়েটা বলার সুযোগটা কোথায়। তারপর আমি যখন তাকে স্ক্রিনশটটা পাঠালাম, সে বললো যে আমি এখন পর্যন্ত কোনো মিডিয়া ফেস করি না, এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ নেই। সো উদাহরণ হিসাবে আমি আসলে এই স্ক্রিনশটটা রেখেছি, যদিও পরবর্তীতে এই ধরনেরই একটা মানে সত্যতা চলে আসছে। এছাড়াও যে মিসলিডিং কন্টেন্ট, যেটা আমরা প্রায় সময় দেখি যে বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে হেডলাইন একরকম থাকে, কন্টেন্ট অন্যরকম থাকে, ক্লিকবেট টাইপের কাজ করে। যেটা স্পন্সর কন্টেন্ট, এমন ধরনের ব্লগিং বা বিষয়গুলো থাকে, মনে হবে যেন তিনি হয়তো তার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে বলছেন, কিন্তু হয়তো দেখা যাচ্ছে সেটা কোনো কারণে স্পন্সর কন্টেন্ট। আর এখন সবচেয়ে
পাবে। আরেকটা হচ্ছে এরর যেটা বলা হয় যে কোনো একটা হয়তো তথ্য দিয়ে কোনো একটা নিউজ করা হচ্ছে বা কোনো একটা পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, পরবর্তীতে হয়তো 2-3 দিন পরে বলা হচ্ছে যে এটা ভুল হয়ে গেছে, ভুল ক্রমে করা হয়েছে, কিন্তু এই 2-3 দিনের মধ্যে কিন্তু যতটুকু যা ক্ষতি হওয়ার হয়তো হয়ে যাচ্ছে। আর ডিসইনফরমেশনের সাথে আজকে যে বিষয়গুলো নিয়ে আমি দেখলাম যে বারবার আলোচিত হচ্ছে যে এআই বেসড টুলস গুলো ব্যবহার করা খুবই কমন হয়ে গেছে, যে বিভিন্ন ধরনের সিনথেটিক মিডিয়া গুলো ব্যবহার করে এই টুলস গুলো হয়। প্রতিনিয়ত আমরা কয়েকদিন পর পরে বিভিন্ন ভয়েস বা বিভিন্ন ধরনের কল রেকর্ড গুলো শুনতে পাই। এখন এমন হয়েছে যে কোনটা বিশ্বাস করবো আর কোনটা করবো না সেই সুযোগটা আর আমাদের আসলে থাকে না। তো এই মিসইনফরমেশন গুলো আসলে কিভাবে ছড়াচ্ছে? আমি শুধুমাত্র আজকে যদি আমার আইডি থেকে পোস্ট করি অ্যাজ এ সাধারণ মানুষ হিসাবে, তাহলে কিন্তু মানুষ এটা গ্রহণ করবে না। সো এই গ্রহণ করার বিভিন্ন উপায় তারা আসলে ব্যবহার করে। তার মধ্যে আসলে আমি যদি 3টা এখানে উল্লেখ করেছি, হয়তো আরো অনেকগুলো থাকতে পারে। যে ডিজিটাল অ্যাস্ট্রোটর্ফিং। ডিজিটাল অ্যাস্ট্রোটর্ফিং হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি কিংবা কোনো অর্গানাইজেশন, একটা অর্গানাইজড গ্রুপ একাধিক আইডি থেকে, একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে হয়তো কোনো একটা নির্দিষ্ট বিষয় পোস্ট করছে, শেয়ার করছে কিংবা কমেন্টের মাধ্যমে জানাচ্ছে যে এরকম হচ্ছে। যদি আমি আরেকটু বলি, যেটা সাধারণত প্রোডাক্ট মার্কেটিং এর ক্ষেত্রে কিংবা ফুড রিভিউ, যে এই রেস্টুরেন্টের খাবার খুব ভালো, বারবার বিভিন্ন পোস্ট থেকে আপনি পাবেন শেয়ার হচ্ছে, কিছুক্ষণ পর পরই আপনি পাচ্ছেন, স্বাভাবিকভাবে আপনি সেই রেস্টুরেন্টে খেতে যাবেন। আবার নির্বাচনের ক্ষেত্রে, সামনে যেহেতু নির্বাচন আসছে, সো এই ইলেকশনের ক্ষেত্রে কিন্তু ডিজিটাল অ্যাস্ট্রোটর্ফিং খুব ব্যবহৃত হয় পাবলিক অপিনিয়নটা চেঞ্জ করার জন্য। এক্ষেত্রে এমন হতে পারে যে হ্যাঁ, সত্য ঘটনাটাই তারা হয়তো পোস্ট করছে, কিন্তু সেটা হয়তো অনেক আগের কোনো কনটেক্সটের কোনো ঘটনা, যেটা সাম্প্রতিককালে আমরা ইউএসএ নির্বাচনগুলোতে দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের পূর্বে কোনো ঘটনাগুলো তারা আবার নতুন করে আসে নির্বাচনের আগে আগে। সো এই বিষয়টা হচ্ছে পাবলিক অপিনিয়ন গুলো চেঞ্জ করার জন্য। একইভাবে মিসইনফরমেশন কিন্তু যদি আমি মনে করি যে কোনো আইডিয়া, কোনো মতবাদ আমি ছড়াতে চাই, কোনো তথ্যটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে চাই, তাহলে একাধিক ব্যক্তি কিন্তু এই কাজটা করতে পারে। এছাড়া রয়েছে যে সি লার্নিং, যেটা বলা হচ্ছে অনলাইন ট্রোলিং। যদিও এটা অনলাইন ট্রোলিং, বাট মিসইনফরমেশন এর ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে। যেমন মানে হচ্ছে যে মানুষের মধ্যে এক ধরনের কোয়েশ্চেন তৈরি করা, সত্যটা, কোনো হয়তো সত্য ঘটনা আমি আজকে প্রকাশ করলাম, সেখানে হয়তো একদল লোক এমন ভাবে কমেন্ট করলো বা আমার সেই পোস্ট নিয়ে আবার অন্য কোনো ব্লগ করলো, এমন ভাবে কোয়েশ্চেন করে যে আদৌ সে ঘটনাটা ঘটেছে কিনা, যে পাঠকরা পড়বেন তারা কনফিউজড হয়ে যাবেন। এখনকার নতুন আরেকটা ধরন হচ্ছে যেটা যে সফট পাপেট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। কোন একটা প্রতিষ্ঠান বা কোন একজন ব্যক্তি হয়তো ফ্যান ক্লাব হতে পারে, কিংবা কোন একজন প্রতিষ্ঠানের হয়তো সিস্টার কনসার্ন বা কানেক্টেড কোন প্রতিষ্ঠান হিসাবে সে কোন পেজ বা চ্যানেল খুললো এবং সেখানে হয়তো সেই প্রতিষ্ঠান বা সেই ব্যক্তি সম্পর্কে বিভিন্ন পোস্ট করলো। আমি এর পরবর্তীতে তারা সেখান থেকে তাদের মিসইনফরমেশন গুলো ছড়ায়। যখন আমি এটা নিয়ে কাজ করছিলাম, আমি যেহেতু পুলিশ সার্ভিস সাপোর্ট ফর উইমেন নিয়ে কাজ করি, আপনারা দেখতে পাবেন এখানে একটা সাইবার ক্রাইম, আমি এটা পেয়েছি, সাইবার ক্রাইম হেল্পলাইন নামে একটা পেজ। এই পেজে গিয়ে আমি দেখলাম যে অসংখ্য পোস্ট তাদের সব সাইবার পুলিশ সেন্টার এবং পুলিশ সার্ভিস সাপোর্ট ফর উইমেন এর, এবং তারা এমন একটা বিভিন্ন জায়গায় এমন একটা ভাইব দিয়ে রেখেছে যে তারা বাংলাদেশ পুলিশেরই একটা কনসার্ন পেজ, এবং সেখানে তারা মানুষকে বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল হেল্প দিবে বলে পোস্ট করছে। এবং একই সাথে আমি দেখলাম যে নিচের কয়েকটা কমেন্টে কয়েকজন লিখেছে যে এটা টাকা চাচ্ছে ওই রিলেটেড। একইভাবে এই যে নিচে যেটা পার্ট টাইম জবের, আপনারা, আমি জানি না আপনারা এই ব্যাপারটাতে কতটুকু অ্যাওয়ার। গত বছর এই রিলেটেড পার্ট টাইম জব রিলেটেড আমরা প্রচুর অভিযোগ পেয়েছি যে প্রচুর মানুষ এই পার্ট টাইম জব করার জন্য এদের সাথে যোগাযোগ করে এবং পরবর্তীতে এরা বিভিন্নভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে কোনোভাবে কনফিউজ করে ভুক্তভোগীদের তথ্যগুলো কিন্তু নিয়ে নেয় এবং পরবর্তী তাদেরকে ব্ল্যাকমেইল করে অথবা অন্য যে কোনোভাবে হ্যারাস করার চেষ্টা করে। তো মিসইনফরমেশন বাংলাদেশে কি ধরনের? সারা বিশ্বে যেরকম, আমাদের দেশে মানে চিত্রটা একই রকম, যে সবচেয়ে বেশি মিসইনফরমেশন গুলো ছড়ানো হচ্ছে আসলে পলিটিক্স রিলেটেড।
বাংলাদেশে আমি এই তথ্যটা নিয়েছি রিউমার স্ক্যানার যে ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন আছে ওদের ওয়েবসাইটে প্রকাশিত একটা তথ্য থেকে, যে মে মাসে 2025 মে মাসে তারা যে কয়টা মিসইনফরমেশন রিলেটেড তথ্য পেয়েছে সেখানে সবচেয়ে বেশি মিসইনফরমেশন ছিল পলিটিক্স রিলেটেড। এছাড়া রয়েছে ইন্টারন্যাশনাল ইস্যুস, ন্যাশনাল ম্যাটার্স এন্ড আদার ইস্যুস। কিন্তু আনরেস্ট তৈরি করে কোনগুলো? আমাদের আসলে সেই বিষয়টা যদি আমরা যাই, আমরা যদি পাস্ট আমাদের দেশের যে বিভিন্ন সময় যে আনরেস্ট হয়েছে সেই বিষয়গুলো যদি দেখি, এবং ইদানিং এই বছরও একই রকম যে রিলিজিয়াস যে মিসইনফরমেশন গুলো তৈরি হয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি আনরেস্ট তৈরি করে। এবং এখন তো এমন হয়েছে যে আমরা অনেক সময় পাই কেউ যদি কারো নামে ছবি দিয়ে আরেকটা কোনো ফেক আইডি দেখে সোশ্যাল মিডিয়াতে বা কিছু, অনেকেই ভিতরে আমাদের সাথে পুলিশের সাথে যোগাযোগ করে, চিন্তা করে যে তার ছবি ব্যবহার করে যদি মিসইনফরমেশন ছড়ানো হয়। আবার এরপরে রয়েছে পলিটিক্যাল এন্ড সোশ্যাল ইস্যু। রেগুলারলি প্রতিদিন আমরা দেখি এথনিসিটি রিলেটেড ইস্যুস গুলো আমরা পাই, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম রিলেটেড ইস্যু গুলোতে। ফিনান্সিয়াল ইস্যু, ক্রাইম, যেটা কিছুদিন পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, কিংবা বর্তমানে যে সরকারি চাকরিজীবীদের পে স্কেল রিলেটেড বিভিন্ন ধরনের মিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। হেলথ ইস্যু, এটা সবচেয়ে বেশি দেখা যায় আমরা কোভিড-19 এর সময় দেখেছি, এবং টাইম টু টাইম বিভিন্ন যখন ভ্যাকসিনেশন গুলো আসে তখন আমরা এই বিষয়গুলো কিন্তু দেখতে পাই। আর যদি আমি বলি এটা মোটিভটা কি, কোন একটা নির্দিষ্ট মোটিভ কোন একটা নির্দিষ্ট মিসইনফরমেশনের জন্য বলা সম্ভব না। আমি যদি উদাহরণ হিসেবে বলি যে রিলিজিয়াস মিসইনফরমেশনের ক্ষেত্রে শুধুমাত্র যে কমিউনাল হারমোনি নষ্ট করার জন্য কেউ এই জিনিসটা করছে তা না। ইভেন আমরা এমনও পেয়েছি যে পার্সোনাল কনফ্লিক্টের জন্য অন্যের পরিচয় ব্যবহার করে সে একটা রিলিজিয়াস মিসইনফরমেশন ছড়াচ্ছে, এবং পরবর্তীতে সেটা একদম বড় আকার ধারণ করেছে। তাই কোনো রিলিজিয়াস কোনো এজেন্ডা যদি বাস্তবায়ন কেউ করতে চায় সেটার জন্য কিন্তু এই মিসইনফরমেশন গুলো ছড়াতে কোনো একটা এরকম একটা আমাদের দেশে এই ধরনের রিলিজিয়াস একটা ইস্যু হচ্ছে, এবং ওইটাকে বারবার চারিদিকে ছড়ানো হচ্ছে। পলিটিক্যাল সোশ্যাল ইস্যু, এই আমি এখানে যে মোটিভগুলো দিয়েছি এগুলো আসলে কোনোটাই একক কোনো মিসইনফরমেশনের ধরনের জন্য পড়ে না, সবটাই কোনো না কোনো ভাবে ইন্টারলিঙ্ক, যার কারণে আমি সবগুলো কোনো আলাদাভাবে কিছু দেইনি। আরেকটা যদি এখানে বলতে চাই, যেমন ফার্স্ট আমাদের এখানে হচ্ছে নাটোরের হ্যাকার চক্রের 9 সদস্য গ্রেফতার। ইদানিং এই জিনিসটা খুব চলছে, কিন্তু এটা আমরা গত বছর থেকেই দেখতে পাচ্ছি। একটা সময় এটা ছিল ফরিদপুরের ভাঙা ভিত্তিক একটা গ্রুপ যারা কিনা বিকাশের প্রতারণা করতো, আপনারা হয়তো বিষয়টা জানেন। পরবর্তীতে যেটা আসলো যে নাটোর ভিত্তিক যে গ্রুপটা, এরা বিভিন্ন জনকে ফোন করে কিন্তু প্রথমে তো হয়তো তাদেরকে কোনো মেসেজ পাঠায়, মিসইনফরমেশন রিলেটেড কোনো একটা মেসেজ, মনে হবে যে সে কোনো সচেতনতামূলক মেসেজ পাঠাচ্ছে। আমরা মাঝে মাঝে বিভিন্ন সরকারি ইয়া থেকে কিন্তু এসএমএস পাই। এর পরপরই তারা হয়তো সেই ব্যক্তিকে কল করে, এবং কল করে তার কাছ থেকে তাকে কোনোভাবে কনভিন্স করে ওটিপি শেয়ার করা বা বিভিন্নভাবে তার কাছ থেকে তথ্যটা হাতিয়ে নেয় এবং পরে ব্ল্যাকমেল করে। এই জিনিসটা এত বেশি হয়েছে। এবং আরেকটা এর পরে যেটা হলো যে শুধু যে আমরা বোধহয় প্রথম আলোতে বা কোথাও একটা রিপোর্ট আসছিল যে পুলিশের ছবি ব্যবহার করে করছে, তাই না? এটা কিন্তু এর আগে ছিল ডাক্তারের ছবি ব্যবহার করে করেছে, তার আগে ছিল সরকারি কোনো এজেন্সির একটা তথ্য ব্যবহার করে করছে। তো এই টাইম টু টাইম কিন্তু এই মিসইনফরমেশন গুলো এবং মিসইনফরমেশন গুলো পরবর্তীতে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিন্তু মানুষগুলোকে হয়রানি করা হয়। তো এটা হচ্ছে টাইফয়েড রিলেটেড যে মিসইনফরমেশন সম্প্রতিকালে আমরা দেখেছি, এবং আজকে আমি দেখলাম একটা এইগুলো কিন্তু ছড়াচ্ছে। কিন্তু আমি দেখলাম স্বাস্থ্য অধিদপ্তর এবং অনেক ডাক্তাররা তাদের নিজস্ব পেজ এবং আইডি থেকে এই ব্যাপারে কিন্তু অনেক সচেতনতামূলক অনেক বক্তব্য দিয়েছেন, এবং এই মিসইনফরমেশনটা খুব একটা ইয়া হয় না। কিন্তু আমি এটা দিয়েছি আমি বলার জন্য যে আমি নিজে করে অনেকখানি কনভিন্স হয়ে গিয়েছিলাম যে আমার বাচ্চাকে আমি ডায়াবেটিক টিকা দেবো। সোশ্যাল মিডিয়া কেন টুলস, আমরা জানি, এখানে আসলে আপনাদের সামনে আলাদাভাবে বলার কিছুই নেই। তারপরে বলার অবতারণা করা যে সোশ্যাল মিডিয়াটা আপনার কারণ হচ্ছে যে কেউ যে কোনো জায়গা থেকে আমরা পোস্ট করতে পারি, এবং পোস্ট শুধু করা না, আমাদের এক ক্লিকের মাধ্যমে কিংবা আমরা যখন ভিউ করছি আমরা তো আমাদের বন্ধুকে শেয়ার করছি, সেই সুযোগটাতে কিন্তু সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইটগুলো মনে করছে আচ্ছা এরা নিজেদের মধ্যে যে কমন ইন্টারেস্ট আছে, এরা এদেরকে তাদের ভিউ হিস্ট্রি গুলো সেম,
হয়তো তিনি পছন্দ করবেন। তো যার কারণে দেখা যায় যে সাজেস্টেড পোস্ট হিসেবেও কিন্তু অনেক মিসইনফরমেশন আমাদের কাছে আসে। আর সবচেয়ে কনসার্নিং যেটা সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে বেনিফিটেড হয়, যার কারণে তারা তাদের ভিউ বাড়ানোর জন্য কিন্তু যে নরমাল তথ্য বা সাধারণ কোনো বিষয়কে আরেকটু ঘুরিয়ে তাদের প্রেজেন্ট করে। যাই হোক, বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এ ব্যাপারে একটু সচেতন হয়েছে। আমরা টাইম টু টাইম তাদের সাথে কথা বলেছি এবং আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মরা এখন থার্ড পার্টি হিসেবে বিভিন্ন ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করে এবং বিভিন্ন দেশ ভিত্তিক তাদের যে ফ্যাক্ট চেকিং এই থার্ড পার্টি অর্গানাইজেশন আছে, ওরা কিন্তু তাদের এই যে কোনো পোস্ট হলে বা বেশি ভিউ বা শেয়ার হলে সে বিষয়ে কিন্তু ফ্যাক্ট চেক করে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে জানায়। আর আপনারা এই জিনিসটা কি কখনো এরকম দেখেছেন কিনা ইদানিং কালে? আমি দেখেছি যে পোস্ট হলে এখন ফেসবুক হোক বা এর নিচে যেটা টুইটারে এখন এক্স হয়ে গেছে, তো ওইখানে কিন্তু এখন কোনো ভিউ হলে এই পোস্টের মধ্যে এখন নিচে নোটিফিকেশন আসে যে এটা ফলস হিসাবে ক্লেম করা হচ্ছে অথবা এটা এআই দিয়ে তৈরি। আবার কোনো পেজ বা আইডি যদি এরকম ফলস ইনফরমেশন পোস্ট করে বারবার, সেই পেজ আপনি ওপেন করা মাত্রই ওরা একটা নোটিফিকেশন দেয় এই পেজ এই কাজ করে। আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ, তবে মিস ইনফরমেশন যদি হয়, একটা তথ্য থাকে, যদি তারা জানে যেটা বারবার রেকর্ড হচ্ছে মিস ইনফরমেশন হিসেবে, আমি মনে করি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাখাই উচিত না, তাদের উচিত এটা ডিলিট করে দেওয়া। এটা তো রেখে আবার নোটিফিকেশন দেওয়ার কোনো সুযোগ থাকাই উচিত না আর কি। যাই হোক, যে একটা পেজকে টার্গেট করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূলত ওই কারণে ওরা আসলে এটা রেখে দেওয়ার একটা অপশন রাখে। আমাদের দেশে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা কি আসলে? আমাদের দেশে সরাসরি যদি বলি যে কোনো মিস ইনফরমেশনের জন্য আপনি একদম যে হ্যাঁ একজন মিস ইনফরমেশন দিল আর সেটার জন্য আপনি এই ধারা অনুযায়ী অপরাধ স্বীকার হন তা না, বরং আপনার মিস ইনফরমেশন অথবা সঠিক ইনফরমেশন যে কারণেই হোক যদি এই অপরাধগুলো হয়, আপনি কিন্তু আইন অনুযায়ী সেটা অপরাধের মধ্যে পড়ে। এবং এই প্রত্যেকটা ধারাতে আপনি যদি সাইবার সুরক্ষা অধ্যায় সেটা প্রত্যেকটা ধারাতেই কিন্তু লেখা আছে যে কেউ এই ধরনের সহিংসতা তৈরি করে, সেটা সত্য অথবা মিথ্যা যে কোনো তথ্য দিয়ে, তাহলে এটা অপরাধের মধ্যে পড়বে। আমাদের কি করতে হবে? আমাদের আমি মনে করি যে আমাদের সাধারণ মানুষ হিসাবে বা আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, আমাদের এই যদি আমরা আজকে দেখি যে মিস ইনফরমেশন আমি একটা দেখতে পাচ্ছি, অনেকেই কি করে যে সোয়াইপ করে হয়তো চলে যাচ্ছি বা ইগনোর করছি। ইগনোর না করে যদি আরেকটু দায়িত্বশীল আচরণ করি, তাহলে আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রে এটা আমাদের জন্য সুবিধাজনক হবে বা একটা আমাদের যদি একটা প্র্যাকটিসের মধ্যে পড়ে যায়। যেমন আমরা প্রথম কথা হচ্ছে যে ইনফরমেশনটা যদি আমরা পাই, আমরা এটা ক্রেডিবিলিটি মানে সোর্সের ক্রেডিবিলিটিটা আমরা চেক করব। শেয়ার করার আগে আমরা আসলে চিন্তা করব যে শেয়ার করব কিনা। যদিও হ্যাঁ মিথ্যা হিসেবে দেখি যে প্যারোডি, এটা প্যারোডি বা মিথ্যা তথ্য, সেটাও আমি শেয়ার করব কিনা সেটা আমি আসলে চিন্তা করব, কারণ আমার একটা শেয়ারের মাধ্যমেই কিন্তু এটা ভাইরাল হওয়ার একটা সুযোগ তৈরি হয়। এরপরেই হচ্ছে যে এই ইনফরমেশনটা যদি কোনো ব্যক্তি বা কোনো অর্গানাইজেশন বেসড হয়, অবশ্যই সেটা ডিবাঙ্ক করা উচিত সঠিক তথ্য দিয়ে, এবং এখন অনেক সরকারি প্রতিষ্ঠানগুলো এই প্র্যাকটিসটা শুরু করেছে। যেটা বলছিলাম যে যদি আমি এরকম কোনো মিস ইনফরমেশন পাই, আমার অবশ্যই উচিত একটা রিপোর্ট করে দেওয়া সোশ্যাল মিডিয়া পোস্টে, যাতে অন্তত এই যে আগে যেটা দেখেছি যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো নোটিফিকেশন দিচ্ছে, সেই সুযোগটা তৈরি হয়। আর সবসময় যেটা আমি বলবো যে রিপোর্ট টু দ্য পুলিশ প্লিজ, কারণ এই আমরা জানি না যে কোন মিস ইনফরমেশনটা একটা সময় গিয়ে আনরেস্টের বড় একটা ঘটনায় পরিণত হতে পারে। সো ছোটখাটো যেটাই আপনার কাছে মনে হবে, আপনি কিন্তু পুলিশকে রিপোর্ট করতে পারেন। পুলিশ কি করে? বাংলাদেশ পুলিশের প্রতিটি অর্গানাইজেশনে তাদের কার্যপরিধি অনুযায়ী কিন্তু একটা করে সাইবার মনিটরিং সেল আছে, যারা কিনা তাদের যে বিভিন্ন কাজের অংশ হিসাবে তারা এই নিয়মিতভাবে মনিটর করে সাইবার স্পেস, এবং রেগুলারলি এটা কন্টেন্ট টেক ডাউন এবং অন্যান্য কাজগুলো করে, যা হচ্ছে গিয়ে কন্টেন্ট টেক ডাউনের জন্য রিপোর্ট করে, কাউন্টার ন্যারেটিভ তৈরি করে বা সংশ্লিষ্ট কোনো অর্গানাইজেশন রিলেটেড হলে তাদের সাথে যোগাযোগ করে, এবং হচ্ছে যে অবশ্যই আইডেন্টিফাই দ্য পারপেট্রেটর। এখন বাংলাদেশ পুলিশের আমি আগের স্লাইডে যদি যাই, দেখবেন যে
সাইবার সুরক্ষা অধ্যাদেশের ধারা 8 অনুযায়ী বিটিআরসি কিন্তু সকল ধরনের ডিজিটাল কন্টেন্ট টেকডাউনের জন্য দায়িত্বপ্রাপ্ত। সো বাংলাদেশ পুলিশ সহ যে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি, যে কোনো প্রতিষ্ঠানে তারা কিন্তু ওই বিটিআরসির সাথে সমন্বয় করে এবং বিটিআরসি কিন্তু রেগুলারলি এই কন্টেন্ট টেকডাউনের কাজগুলো করে। আপনারা কোথায় যোগাযোগ করবেন? আমি যদি বলি যে হ্যাঁ, সাধারণ মানুষ কোথায় রিপোর্ট করবে? বাংলাদেশ পুলিশের একটা ফেসবুক পেজ আছে অথবা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের তথ্যগুলো দিতে পারেন। কিংবা সাইবার পুলিশ সেন্টারের একটা ফেসবুক পেজ আছে, পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের একটা ফেসবুক পেজ আছে। এবং আমি যখন কাজ করেছি আমি দেখেছি যে অনেকে আমাদেরকে নিয়মিতভাবে কিন্তু তথ্যগুলো দিত এবং আমরা সেই তথ্যগুলো কিন্তু প্রতিটা অ্যাড্রেস করতাম। এটা ভাবার কোনো কারণ নেই যেটা নারী বিরুদ্ধে সহিংসতা রিলেটেড, তাই আমি দিতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে যে জেলা পুলিশ, আপনারা জানেন কিনা প্রতিটা জেলা পুলিশই একটা করে সাইবার মনিটরিং সেল আছে, যারা হয়তো ছোটখাটো পরিসরে, আপনাদের মতো এত বড় পরিসরে কাজ না করলেও ছোটখাটো পরিসরে কাজ করে, এবং সেখানেও তাদেরও কিন্তু একটা করে ফেসবুক পেজ আছে, আপনারা কিন্তু সেখানে তথ্যগুলো দিতে পারেন। তাদের সাথে বা পুলিশ হেডকোয়ার্টার্সের সেন্ট্রালি একটা যোগাযোগ আছে যে তারা কোনো তথ্য যদি এমন হয় যে ন্যাশনাল ইস্যু রিলেটেড বা কিছু, তারা কিন্তু সরাসরি আমাদেরকে জানায়। সো লাস্ট এটা যে আমরা যেটা বলছিলাম যে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখন এই মিসইনফরমেশন গুলোকে অ্যাড্রেস করার জন্য বা ডিবাঙ্ক করার জন্য কাজ করছে। আমি কয়েকটা উদাহরণ হিসেবে স্ক্রিনশট দিলাম এখানে, যে চট্টগ্রাম জেলা পুলিশ, এটা পূজার সময় চট্টগ্রামে একটা মিসইনফরমেশন ছড়ানো হচ্ছিল এবং খুব দ্রুত জেলা পুলিশ যেটা করলো যে পূজা উদযাপন কমিটির সাথে যোগাযোগ। থ্যাংক ইউ। যদি আপনাদের কারো প্রশ্ন থাকে। এখন তো বর্তমানে অনেক ধরনের অপারেশন টুলস পাওয়া যাচ্ছে। ফ্যাক্ট চেকিং এর ক্ষেত্রে আপনারা কি এখন কোনো অপারেশন টুলস ইউজ করতেছেন নাকি সামনে ইউজ করার কোনো প্ল্যান আছে? আমি যেটা বলেছিলাম যে অলরেডি যে আমাদের একটা বিভিন্ন প্রতিটা প্রতিষ্ঠানে একটা করে টিম আছে কাজ করে এবং তারা টুলসও ব্যবহার করে এই রিলেটেড। ফ্যাক্ট চেকিং এর জন্য তো টুলস শুধু না, সংশ্লিষ্ট অর্গানাইজেশন বা সংশ্লিষ্ট, যেহেতু বাংলাদেশ পুলিশ সরকারি একটা প্রতিষ্ঠান, তারা বাংলাদেশের যে কোনো অর্গানাইজেশনের সাথেই তারা যোগাযোগ করতে পারে, তো সেই কাজটাও তারা করে থাকে সমন্বয় করার জন্য। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। ডিজিটাল লাইফ সম্পর্কে অনেক কিছু দেখাইছেন। তো এর মধ্যে একটা পার্ট ছিল যে স্ক্যাম সম্পর্কে। তো দেখা যাচ্ছে অনেক ফেমাস প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লোন করে তারা বিভিন্ন অ্যাড চালায় যে আমাদের বর্ষপূর্তি উপলক্ষে আমরা এরকম অফার দিচ্ছি, আপনি নির্দিষ্ট অ্যামাউন্ট ইনভেস্ট করলে দ্বিগুণ ফেরত পাবেন। তো দেখা যাচ্ছে অনেকে 5,000 টাকা দিয়ে দেয়, ওরাও 10,000 টাকা ব্যাক দেয়, লোভে করে অনেকে 50,000 60,000 দিয়ে দেয়। তো এরপরে কি আর টাকা ব্যাক পায় না। কিন্তু যখন ভিকটিমকে বলা হয় যে আপনি পুলিশকে জানান, কিন্তু ভিকটিমের রেসপন্স এরকম থাকে যে তোমার কি মাথা খারাপ, যে আমি যদি পুলিশকে জানাই পুলিশ তো উল্টা আমাকে জেলে ঢুকে দেবে, কারণ আমি হলো জুয়া খেলতে গেছি। তো এইরকম অনেকগুলো ভিকটিম আছে যারা পুলিশকে ভয়ে কমপ্লেন করে না, এরকম অনেকজন আছে। আর এইরকম স্ক্যামাররা অনেক কিন্তু একটা গ্রুপ আছে। তো ভিকটিমদের প্রতি আপনার কোনো মেসেজ আছে? আমরা আসলে অনেক ভুক্তভোগী পাই যারা অনলাইনে বিভিন্নভাবেই হোক না কেন টাকাটা হারায়। তো সিআইডি সাইবার পুলিশ সেন্টার ফিনান্সিয়াল ক্রাইম গুলো নিয়ে কাজ করে এবং ওরা কিন্তু প্রতিনিয়ত আসামিও ধরছে। তো ভয় পাওয়ার কারণ নাই, ভিকটিমদের বলবেন যে জুয়া খেলে আপনি যেহেতু হারাইছেন, আপনি অ্যাজ এ ভিকটিম আপনাকে করবো, পরেরটা পরে, ঠিক আছে? থ্যাংক ইউ আপু। আমি সারোয়ার, প্রিমিয়ার ব্যাংকে আছি হেড অফ সিকিউরিটি হিসেবে। এখন আসলে আমাদের এই অ্যাটাকগুলো আসলে আসতেছে এই ডিজিটাল সার্ফেসে, আমরা মাঝে মধ্যে কিছু সমস্যা ফেস করি। সমস্যাগুলো যেরকম, যেমন আমার অফিসের কলিগই হোয়াটসঅ্যাপ হচ্ছে যে হ্যাক হয়েছে। সো যেহেতু তার টুয়েলভে ইনশিওর করা ছিল না, সেক্ষেত্রে তার হ্যাক হতেই পারে। সো এই হ্যাকগুলো নর্মালি যেটা হয় যে আপনাদের প্রশাসন এন্ড থেকে, যেহেতু আপনি এখানে আসলে এসেছেন এই জন্যই বলতেছি, পুলিশের একটা ড্রেস পরে হচ্ছে যে সে হোয়াটসঅ্যাপে, এটা আসলে খুবই নর্মাল, এটা দিতেই পারে এই রিলেটেড। এবং 999 থেকে ফোন এসে তারপর হচ্ছে ইনফরমেশনগুলো আমাদের কাছ থেকে গ্যাদার করার ট্রাই করে, এবং যে ব্যক্তিকে ফোন করতেছে সে আসলে এই রিলেটেড কাজগুলোই সে করে, নর্মালি রিপোর্টিং এর রিলেটেড কাজগুলো করে, এবং তার কাছে এই ফোনগুলো আসে। সো এটা থেকে হচ্ছে যে মানে আমাদের অ্যাওয়ারনেসের মানে উপায়টা কি বা আপনাদের সাজেশনটা কি, আমি জানতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।
আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে যে গত বছর হঠাৎ করে বিভিন্ন জনের কাছে মেইল যাওয়া শুরু করলো, ইমেল। আমি নিজেও পেয়েছি, আমার পুরাতন একটা ইমেইলে দেখলাম যে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট থেকে তাকে মেইল করা হয়েছে যে তুমি এই ওয়েবসাইটগুলো দেখো যেটা কিনা অপরাধ, তো তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আমাদের সাথে যোগাযোগ করো। আপনারা এই ধরনের স্ক্যামের ব্যাপারে জানেন কিনা, শুনেছেন? হ্যাঁ। তো সমস্যা যেটা হয় যে তারা যখন যোগাযোগ করে, আমি এরকম 2-3 জনের সাথে যখন আমাদের সাথে তারা যোগাযোগ করে, তারা এতই ভয় পেয়েছে, তাকে আমি যত বুঝাচ্ছি যে বাংলাদেশ পুলিশ আপনার সাথে ইমেইলে কখনো যোগাযোগ করবে না, কিন্তু কোনোভাবেই তারা শুনতে চাচ্ছে না এটা। তো সচেতনতাটা আসলে আমাদের নিজেদের থেকে তৈরি করতে হবে। আর যে হোয়াটসঅ্যাপ রিলেটেড যেটা, সেটাও কিন্তু এই যে আমি যেটা বলছিলাম আর কি, যে নাটোর ভিত্তিক গ্রুপ। এবং আমি নাটোর ভিত্তিক গ্রুপ বলছি মানে কি, যে আমরা কাজ করছি বিষয়টা নিয়ে, অলরেডি কাজ অনেক হয়েছে, গত বছর থেকে হচ্ছে, চলছে। প্রবলেমটা হচ্ছে কি যে আমরা ওই একটা ফোন কল পেলে বা যতই সচেতন থাকি না কেন, কোনো ফোন কল পেলে তারাও এমন ভাবে হয়তো কথা বলে বা এত ভাবে কনফিউজ করে ফেলে যে মানুষ নিজেদের তথ্য দিয়ে দিতে আসলে শেয়ার করে ফেলে। কিছু করার নাই, আপনাকে একটু সচেতন হতে হবে, কিংবা কোনোভাবে আমি যেটা বলবো যে সরাসরি আপনি অ্যাড্রেস না করে তাকে হয়তো বলতে পারেন যে আমি কিছুক্ষণ পরে আপনাকে ফোন দিচ্ছি বা কিছু জানাচ্ছি, তারপরে না হয় একটু সত্যতা যাচাই করে নিলেন। কিন্তু এই সচেতনতাটা তৈরি নিজেদেরই করতে হবে। আমি বলছি না যে আপনাকে ফোন দিলে আপনি তাকে সরাসরি ঝাড়িটা দিয়ে দিলেন, কারণ আপনি তো জানেন না সত্য মিথ্যা কত। কিন্তু সাথে সাথে আপনি তাকে রেসপন্স না করে আপনি তাকে বলতে পারেন যে আমি আপনাকে পরে ফোন দিচ্ছি বা কিছু, অ্যাটলিস্ট সেটা করে আপনি সত্যতাটা যাচাই করেন। আসসালামু আলাইকুম। আসলে আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যদি সামহাও আমাদের সাইবার ক্রাইম করছি, এটা আমাদের ল অনুযায়ী ডিফাইন করা আছে, সেক্ষেত্রে পুলিশ আসলে কোন কোন ওয়েতে আমার আসলে ট্র্যাক করবে, কি হিসাবে আমাকে আমি যে বুঝতে পারবো যে অথেন্টিকেশন পুলিশ বা জীবনে সরকারি সংস্থা আমাকে বড় করছে বা স্ক্যাম, এটার কোনো বোঝার কোনো ওয়ে আছে? কোন ওয়েতে ট্র্যাক করে এটা তো বলা সম্ভব না। আমি আসলে জানতে না, চাচ্ছি আপনার সাথে যখন আপনি যদি অপরাধের সাথে জড়িত থাকেন, প্রথমত আমি আপনার বাসায় বা অফিসেই চলে যাবো। অথবা যদি মনে হয় যে আপনাকে ডাকা দরকার, আমি কিন্তু অফিসে ডাকবো, কোনো হোটেলে রেস্টুরেন্টে ডাকবো। এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। অনেকেই ইভেন আমি যখন আমার পাসপোর্ট রিনিউর জন্য আবেদন করেছিলাম, আমি কিন্তু আমিও একটা ফোন কল পেয়েছিলাম। আমিও কথা বললাম, কথা বলার পর বলে কি আমাদের আমার সাথে রেস্টুরেন্টে তো দেখা করে। আচ্ছা, কোন রেস্টুরেন্টে? সেই রেস্টুরেন্টে। তো আমি রেস্টুরেন্ট পর্যন্ত গেলাম আমার ব্যাকআপ টিম নিয়ে, কিন্তু আপনারা তো ব্যাকআপ টিম পাচ্ছেন না। রেস্টুরেন্টে তো যাওয়া, পুলিশ আপনাকে কখনো রেস্টুরেন্টে ডাকবে না, এইটুকু বিশ্বাস থাকতে হবে। আর ও যদি রেস্টুরেন্টে ডাকা হবে, বলতে হবে যে আমি ওই এসবি অফিসে যাচ্ছি বা যেখানে, আপনার যেখান থেকে কল করবে। আপনার অফিসে কেন? আপনাকে পুলিশ কিন্তু অফিসেই ডাকবে, কখনোই বাইরে কোথাও ডাকবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম মৌসুমী। আমি আসলে একটা সিম্পল কোশ্চেন করতে চাচ্ছি। যত ধরনের ক্রাইম সারা বাংলাদেশ, ইনফ্যাক্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড এগুলো হয়, এগুলো সব মোবাইল সিমের মাধ্যমে হয়। এবং আমরা জানি যে এখন বায়োমেট্রিক ছাড়া কিন্তু কোনো মোবাইল সিম নেওয়া যায় না। এই যে বিকাশ ফ্রড, তারপরে কিছুদিন আগে এসসিবি, ইভিএল, এই ফোনগুলো আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি। আমার কাছ থেকে ওটিপি জানতে চাওয়া হচ্ছে এবং আমার ডাটা ওর কাছে অলরেডি আছে। ও আমার নাম জানে, মেল অ্যাড্রেস জানে, আমার লাস্ট ট্রানজাকশন জানে, হোয়াটএভার, যাই হোক। তো এই যে এই ক্রাইম গুলো হয়, বিকাশ নিয়ে আমি বেশ কয়েকবার ভুক্তভোগী। আমাকে বিভিন্ন ভাবে হিপনোটাইজ করার চেষ্টা করা হয়েছে। আমি কিন্তু এগুলো অলরেডি স্ন্যাপ নিয়ে, মোবাইল স্ক্রিন রেকর্ড করে, ভিডিও রেকর্ড করে আমি কিন্তু এগুলি বিকাশকে পাঠাইছি। হ্যাঁ, তা আমি বিকাশের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি। আমার ক্লোজ একজন রিলেটিভ, সে এই ধরনের একটা ট্র্যাপে পড়ে যে তাকে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই যে পার্ট টাইম কাজ, এই ধরনের একটা ফিশের মধ্যে তাকে ফেলা হয় এবং সে আস্তে আস্তে ইনভেস্ট করে তাকে কিছু রিটার্নও দেওয়া হয় এবং এক পর্যায়ে সে কিন্তু বোকার মতো বড় একটা ইনভেস্টমেন্ট করে লাখখানেক টাকার মতো। তো এরপরে দেখা যায় যে সে আসলে রেসপন্স পাচ্ছে না, তার কোনো কিছু নাই। তো এগুলো এভিডেন্স কালেক্ট করে কিন্তু অলরেডি পুলিশকে বা 999 এই জিনিসগুলো রিচ করার চেষ্টা করা হয়েছে। আমার কোশ্চেন হচ্ছে যেগুলো তো সবই আসলে মোবাইল নাম্বার দিয়ে হয়, এগুলো কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আসলে ট্রেস করতে পারে না?
মানে এই সিমগুলো কাদের? ও হয়তো বা গাজীপুর, নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গা থেকে বা অন্য কারো সিম দিয়েও করতে পারে। কিন্তু এখন তো টেকনোলজি অ্যাডভান্স, আমার ফোনের মধ্যে আমি কতগুলো সিম ইউজ করি সেটা তো মোবাইল অপারেটরের কাছে থাকে। তো এগুলো দিনকে দিন আসলে বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে ট্র্যাপে পড়ে যাচ্ছে, অনেকে ইনভেস্ট করতেছে, বুঝতেছে না, কিন্তু অ্যাওয়ারনেসও প্রচুর হচ্ছে। কিন্তু আসলে আমাদের মনে হচ্ছে যে না, এই জায়গাটায় আসলে যেই ধরনের পারফর্ম করার কথা সেই জিনিসগুলো হচ্ছে না। হ্যাঁ, আমাদেরও এই দাবি, আসলে এই সিমগুলো কিভাবে তারা পাচ্ছে না। আমরা এই গ্রামীণ ফোনের যারা আছেন বা অন্যান্য ফোন যারা আছেন, আমি এখানে গ্রামীণ ফোনে দেখতে পাচ্ছি, তারাও একটু মানে এই ইনসাইটটা নিতে পারেন। আমরা পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বায়োমেট্রিক পদ্ধতিটাকে যদি আরো স্ট্রংলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে এই সিম ব্যবহার করে যে অপরাধগুলো অনেকাংশে কমে আসবে। তবে আমি যেটা বলতে চাই, একটা হচ্ছে যে ইমার্জেন্সির ক্ষেত্রে আপনারা 999 কল দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু অভিযোগগুলো আমাদের একটা কমনীয়, আমি এটাকে অন্যভাবে নিতে চাচ্ছি না, বলতে চাচ্ছি না, হচ্ছে যে কেউ আসলে থানায় যেতে চান না। আপনার কোনো অভিযোগ হলে, কোনো ঘটনা ঘটলে অবশ্যই নিকটস্থ থানায় যাবেন। অনেকে আমরা অনেক পাই যে তারা যে ফোন করে, এখন তো অনলাইনে জিডি হয়েছে, অনলাইনে জিডি হয়, আমরা আসামি আইডেন্টিফাই করি জিডির থ্রুতে, কিন্তু পরবর্তী মানে আইনি ব্যবস্থা কেউ নিতে চান না। এটার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট স্ট্যাটিস্টিক্স আছে। সো আমার মনে হয় সচেতনতাটা তৈরি করতে হবে যে আপনি যখন একে তো হয়রানির মধ্যে যাতে না করেন সে ব্যাপারে সচেতনতা, আরেকটা হচ্ছে যে যদি কখনো কোনো বিমেন্সের মধ্যে পড়ে যান তাহলে আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে। ধন্যবাদ খালেদা ম্যাডামকে তার প্রেজেন্টেশন জন্য। আমি অনুরোধ জানাচ্ছি ফিরসাফের সভাপতি জুবাইর থেকে মঞ্চে আসতে এবং জ্ঞান সেক্রেটারি তারিক ভাই।